হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু একাডেমিক গাইডেন্স। আমি সৌমেন মন্ডল আজ আবার তোমাদের কাছে চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। এর আগে একটা ক্লাস আমি করেছি ফিজিক্যাল সায়েন্সের উপরে, তোমাদের ফিজিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্ন আলোচনাও করেছি প্রথম ক্লাসে। যদি না দেখে থাকো তাহলে প্রথম ক্লাসটা একটু দেখে আসো, কারণ আজকে আমরা প্রথম ক্লাসের কন্টিনিউয়েশন করব। বিভিন্ন প্রথম ক্লাসে যে টপিকগুলো পড়ানো হয়েছে সেগুলোই আজকে আমরা তারপর থেকে ডিটেইলসে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। তো অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নাও, না হলে কিন্তু সেকেন্ড ক্লাস থেকে তোমরা বুঝতে পারবে না, কারণ আমি কি বলেছিলাম যে এখানে প্রত্যেকটা টপিকই একটার সঙ্গে আরেকটা লিংকড। ওকে, তো আগের দিনে যেগুলো পড়িয়েছিলাম সেগুলো থেকে আমরা একটু জিস্ট বলে দেব, তারপরে আমরা নেক্সট টপিকটা স্টার্ট করব আজকে। তার আগে একটা কথা বলে দিই, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো একাডেমিক গাইডেন্স এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো ফর ভিডিও আপডেটস। আর যারা অলরেডি আমাদের ভিডিও দেখছো তারা কেমন লাগছে জানাও, আর কমেন্ট করে বলো যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। যদি কিছু প্রবলেম থাকে তাহলে সেটাও জানাতে পারো, কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে সেটাও জানাতে পারো। যদি তোমাদের এতে কোনো সুবিধা হয় তাহলে সেটাও আমাদের বলো, আমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ তোমাদের জন্যও আমরা এই ভিডিওগুলোই বানাচ্ছি। ঠিক আছে, যাতে তোমাদের সুবিধা হয়, তোমাদের এক্সামে ভালো মার্কস আসে, তোমরা ভালোভাবে শিখতে পারো। ওকে, তো চলে আসছি আজকের মেইন কন্টেন্টে। তো আমরা আগের দিনে যে পর্যন্ত কন্টিনিউ করেছিলাম বা যে পর্যন্ত আমরা পড়েছিলাম সেই জিনিসটা আমরা একটু জিস্টে জেনে নিচ্ছি। প্রথমে আমরা কি জেনেছিলাম, বায়ুমণ্ডল কাকে বলে জেনেছিলাম, তার উপাদান সম্পর্কে জেনেছিলাম, তার বিভিন্ন স্তর বিন্যাস সম্পর্কে জেনেছিলাম, এবং প্রথম স্তর বা একদম কাছের লেয়ার, ভূপৃষ্ঠের কাছের যে স্তর রয়েছে সেই স্তর সম্পর্কেও কিন্তু আমরা জেনেছিলাম, ডিটেইলসে জেনেছিলাম। দ্যাটস কল্ড ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার সম্পর্কে আমাদের সমস্ত তথ্য কিন্তু জানা হয়ে গেছে। তো আজকে আমরা কোনটা থেকে শুরু করব বলেছিলাম, স্ট্র্যাটোস্ফিয়ার। তো আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে কি, স্ট্র্যাটোস্ফিয়ার। তো চলে আসবো আমরা স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে। স্ট্র্যাটোস্ফিয়ার, আচ্ছা, তো এই স্ট্র্যাটোস্ফিয়ার কি বা স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে যে পয়েন্টস গুলো আমাদের বা তথ্যগুলো মনে রাখতে হবে। প্রথমে এক নম্বর, স্ট্র্যাটোস্ফিয়ার কি? এটি ট্রপোস্ফিয়ারের পরের স্তর। এটা কি? ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর। ঠিক আছে, এই স্তরের সবচেয়ে উপরের সীমানাকে আমরা বলছি কি, স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোপোজ, এই স্তরের সবচেয়ে উপরের সীমানাকে বলা হয় কি, স্ট্র্যাটোপোজ। তাহলে কি, এটা ট্রপোস্ফিয়ারের পরবর্তী স্তর, আর এই স্তরেরই সবচেয়ে উপরের সীমানা হয়ে যাচ্ছে কি, স্ট্র্যাটোপোজ। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে কি ট্রপোস্ফিয়ারের পরের স্তরের নাম কি, তাহলে আমরা কি বলবো, স্ট্র্যাটোস্ফিয়ার। যদি বলে যে স্ট্র্যাটোপোজ কাকে বলে, তাহলে এটা কি, স্ট্র্যাটোপোজ হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের সবচেয়ে উপরের সীমানা। হলো, আচ্ছা। তো এই পয়েন্টের পরে আমরা চলে আসবো আমাদের 2 নম্বর পয়েন্ট। এর উচ্চতা মোটামুটি আমরা 10 থেকে 15 কিলোমিটার, 10 থেকে 50 কিলোমিটার ধরা হয়। এর উচ্চতা ধরা হয় মোটামুটি 10 থেকে 50 কিলোমিটার, সেটা কি ট্রপোস্ফিয়ারের উপর থেকে। ঠিক আছে, এরপরে কি আছে, 3 নম্বরে আছে। 3 নম্বরে কি, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে, আগের স্তরে কি ছিল, উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কমছিল বা তাপমাত্রা কমছিল। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। আর কি, সবচেয়ে উপরের স্তর কি, স্ট্র্যাটোপোজ। এই স্ট্র্যাটোপোজে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, যাকে বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। কারণ কি, আমরা ট্রপোপোজ কতই শেষ করেছিলাম, -55 ডিগ্রিতে শেষ করেছিলাম। ট্রপোপোজ কতই শেষ হয়েছিল, -55 ডিগ্রিতে। আবার সেই -55 থেকে আবার উচ্চতা বৃদ্ধি হয়েছে, তারপরে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার পড়ে যাচ্ছিল। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়েছে, যত উচ্চতা বৃদ্ধি পেতে যাচ্ছে তত কি হয়েছে, তাপমাত্রা আরো বাড়ছে। ঠিক আছে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে এবং তাপমাত্রা একদম লাস্ট
মানে স্ট্র্যাটোস্ফিয়ারের একদম শেষ সীমানা, সেখানে কত হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি চলে যাচ্ছে। ঠিক আছে, এই স্তরে কোন রকম বায়ু প্রবাহ, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি না থাকায় একে শান্ত মণ্ডল বলা হয়। একে কি বলা হয়? শান্ত মণ্ডল বলা হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি এই 4টে পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কি এইখান থেকে আমরা বিভিন্ন টপিকও কিন্তু করে ফেলতে পারছি। এখানে শর্ট কোশ্চেন যেমন হয়ে যাচ্ছে, তেমনি বড় কোশ্চেন হয়ে যাচ্ছে। যেমন কি স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে যদি বলতে পারে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে তুমি এই 4টে পয়েন্ট লিখে দিলে একদম ভ্যালিড পয়েন্ট, এখানে তোমার পারফেক্ট নাম্বার চলে আসবে। এবার যদি বলে যে স্ট্র্যাটোস্ফিয়ার থেকে শর্ট কোশ্চেন আসছে, তাহলে কি কি আসতে পারে? ট্রপোস্ফিয়ারের পরের স্তর আসতে পারে, স্ট্র্যাটোপোজ আসতে পারে, উচ্চতা আসতে পারে, এখানে স্ট্র্যাটোপোজের তাপমাত্রা আসতে পারে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট শান্ত মণ্ডল কাকে বলে, কেন বলে? শান্ত মণ্ডল কাকে বলে, কেন বলে, সেটা আসতে পারে। শান্ত মণ্ডল কাকে বলে, কারণ কি, বা শান্ত মণ্ডল কাকে বলে যদি বলা হয়, তাহলে বলা হয় কি যে স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলে। কেন বলে? কেন বলে কি, কারণ এখানে বায়ু প্রবাহ, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি থাকে না, মানে পরিচলন সব থাকে না, সেই জন্য এখানে ঝড় বৃষ্টির কোনো প্রশ্নই নেই। ঠিক আছে, যা হয় কোথায় হয়? সব ট্রপোস্ফিয়ারে হয়। যা ঝড় বৃষ্টি যা হয় সব ট্রপোস্ফিয়ারে হয়, তাই একে ক্ষুদ্র মণ্ডল বলে। কিন্তু এখানে কিছুই নেই, তাই একে বলা হয় কি শান্ত মণ্ডল। একে বলা হয় কি শান্ত মণ্ডল। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের সম্পূর্ণ বিবরণ। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ বা পয়েন্ট বাই পয়েন্ট মনে রাখি, তাহলে কি হবে? আমরা যেমন শর্ট কোশ্চেনের আনসার করতে পারবো, তেমনি ডেসক্রিপটিভ পয়েন্টসেরও আনসার করতে পারবো। ঠিক আছে, তো আশা করি বোঝা গেছে। চলে যাবো আমাদের নেক্সট লেয়ার বা নেক্সট স্তরে, মেসোস্ফিয়ার। তো চলে আসছে আমাদের নেক্সট লেয়ার বা পরবর্তী স্তর, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। তো এবার মেসোস্ফিয়ার সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য জেনে নেব। তো প্রথমে আমরা কি 1 নম্বরে আসছে মেসোস্ফিয়ার কি? এটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের কি পরবর্তী স্তর। এই স্তরের সব থেকে উপরের সীমানাকে মেসোপজ বলা হয়। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারের সব থেকে উপরের স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ারের সব পরের স্তর হচ্ছে কি মেসোস্ফিয়ার। তাহলে এই স্তরের সর্বোচ্চ সীমানা বা সবচেয়ে উপরের সীমানা কি হয়ে যাচ্ছে? মেসোপজ। ঠিক আছে, তো এবারে এই স্তর সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জেনে নেব। মেসোপজের উচ্চতা মোটামুটি আমরা এইটা বলে থাকি 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার। ঠিক আছে, এটা আমরা মোটামুটি মেসোপজের উচ্চতা বলে থাকি। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পেতে থাকে, হ্রাস পায়, এবং তাপমাত্রা 95 ডিগ্রি সেলসিয়াস বা -95 ডিগ্রি সেলসিয়াস বা -139 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। ঠিক আছে, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তর কি? স্ট্র্যাটোস্ফিয়ারের পরবর্তী স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। এই স্তরের সবচেয়ে উপরের সীমানা হয়ে যাচ্ছে মেসোপজ। উচ্চতা কত? উচ্চতা 50 থেকে 80 কিলোমিটার অ্যাপারেন্টলি ধরা হয়। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার উষ্ণতা হ্রাস পায়
আর উষ্ণতা ওখানে কি বলছিলাম আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের লাস্ট মানে স্ট্র্যাটোপোজে কত ছিল, স্ট্র্যাটোপোজে আমাদের তাপমাত্রা ছিল কত 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইট। সেই 0 ডিগ্রি সেলসিয়াস এখানে হয়ে যাচ্ছে কত দেখো -95 ডিগ্রি সেলসিয়াসে কমে যাচ্ছে, মানে মেসোপোজে গিয়ে এর তাপমাত্রা প্রায় 95 ডিগ্রি -95 ডিগ্রি সেলসিয়াস বা -139 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে যায়। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের মেসোস্ফিয়ার সম্পর্কে ডিডাকশন বা মেসোস্ফিয়ারের বর্ণনা। এরপরে চলে যাব আমাদের নেক্সট স্তরে। তো আমরা মেসোস্ফিয়ার সম্পর্কে জানলাম, তাহলে আমরা ট্রপোস্ফিয়ার আগের ভিডিওতে জেনে গিয়েছিলাম। এরপরে আমরা আজকে কি জানলাম, স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে জানলাম, এরপরে আমরা মেসোস্ফিয়ার সম্পর্কে জানলাম। ঠিক মেসোস্ফিয়ারের পরেই যে স্তর রয়েছে থার্মোস্ফিয়ার, এবার আমরা সেই স্তর সম্পর্কে জানবো। চলে আসছে আমাদের নেক্সট স্তর থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, ঠিক আছে। তো এই থার্মোস্ফিয়ার সম্পর্কে আমরা জানছি। থার্মোস্ফিয়ারের প্রথম যে পয়েন্ট আমরা জানবো মেসোপোজ, মানে মেসোস্ফিয়ারের শেষ লেয়ার, মেসোপোজের ঠিক উপরেই রয়েছে কে থার্মোস্ফিয়ার, ঠিক উপরেই রয়েছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, আচ্ছা এই থার্মোস্ফিয়ারের উচ্চতা মোটামুটি আমরা কি ধরছি, থার্মোস্ফিয়ারের উচ্চতা মোটামুটি ধরা হয় 85 কিলোমিটার থেকে 85 কিলোমিটার থেকে প্রায় 450 কিলোমিটার পর্যন্ত এর উচ্চতা ধরা হয়। আচ্ছা মেসোপোজের ঠিক উপরেই রয়েছে কি থার্মোস্ফিয়ার, এর উচ্চতা কত ধরা হচ্ছে 85 কিলোমিটার থেকে আর 450 কিলোমিটার পর্যন্ত, এটা কিলোমিটার, ঠিক আছে, km। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। প্রথমে কি হয়, প্রথমে দ্রুত বৃদ্ধি পায়, পরে আবার কি হয়, পরে কিন্তু তাপমাত্রা বৃদ্ধির হার কমে যায়, তাপমাত্রা বৃদ্ধির হার হ্রাস পায়। ঠিক আছে, তাহলে কি হলো, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি হচ্ছে প্রথমে, আবার কি পরে তাপমাত্রা বৃদ্ধির হার প্রথমে হ্রাস পেয়ে যায় তারপরে দিকে। যখন প্রথমেই আমরা থার্মোস্ফিয়ারে যাচ্ছি, থার্মোস্ফিয়ারের যত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তত কি হয়, তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে থাকে, তারপরে সেই বৃদ্ধির হারটা কমে যায়। আর মোটামুটি আমরা তাপমাত্রা এইরকম বলতে পারি, তাপমাত্রা প্রায় হয়ে যায় 1200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস বা 2112 ডিগ্রি, সরি 2192 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে থার্মোস্ফিয়ার সম্পর্কে আমরা জানলাম কি, মেসোপোজের ঠিক উপরেই রয়েছে থার্মোস্ফিয়ার। উচ্চতা কি, উচ্চতা 85 কিমি থেকে 450 কিমি। আর কি এই স্তরে এটা হচ্ছে স্তরে হবে এখানে, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা প্রথমে দ্রুত বৃদ্ধি পায়, তারপরে কি হয়, তাপমাত্রা বৃদ্ধির হারটা কমে যায়, কিন্তু মোটামুটি এইরকম রেঞ্জে গিয়ে তাপমাত্রাটা থাকে। এটা হচ্ছে 1200 ডিগ্রি সেলসিয়াস বা 2192 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তো এই স্তরের তাপমাত্রা মোটামুটি এইরকম লেভেলে পৌঁছে যায়। ওকে, তো এই স্তর সম্পর্কে আমরা জানলাম। তাহলে আমরা কি কি জানলাম, ট্রপোস্ফিয়ার জানলাম, স্ট্র্যাটোস্ফিয়ার জানলাম, তারপরে মেসোস্ফিয়ার জানলাম, তারপরে জানলাম থার্মোস্ফিয়ার, আর একটাই বাকি আছে সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। ওকে, তো এরপরে চলে আসবো আমরা এক্সোস্ফিয়ারে। ওকে, তো আমরা থার্মোস্ফিয়ার শেষ করলাম। এবার থার্মোস্ফিয়ারের পরের যে স্তর বা শেষ একদম স্তর তার নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। আমরা এবার সেই এক্সোস্ফিয়ার সম্পর্কে জেনে নেব। তো এবার চলে আসছে এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ার সম্পর্কে আমরা যে পয়েন্টস গুলো জেনে নেব। প্রথমে কি, এর উচ্চতা, এটি একদম শেষ স্তর, এক্সোস্ফিয়ার একদমই শেষ স্তর। এর উচ্চতা আমরা মোটামুটি ধরি 500 কিমি থেকে
প্রায় 600 কিমি পর্যন্ত হয়ে থাকে এবং এখানে খুব কম ঘনত্ব বিশিষ্ট গ্যাস থাকে, খুব কম ঘনত্ব বিশিষ্ট গ্যাস থাকে। ঠিক আছে, উচ্চতা বলেছিলাম, উচ্চতা অনেক বেশি হলে বায়ু ঘনত্ব কমে যায়, এখানে কম ঘনত্ব বিশিষ্ট গ্যাস থাকে। আর কি এর উষ্ণতা আমরা মোটামুটি 1240 ডিগ্রি সেলসিয়াসের মতো ধরে থাকি। ঠিক আছে, এটা 1240 ডিগ্রি সেলসিয়াসের মতো প্রায় হয়ে থাকে এই এক্সোস্ফিয়ারের উষ্ণতা। এই স্তর সম্পর্কে এর থেকে খুব বেশি আর তথ্য আমাদের দরকার নেই, তা লাগবে না আমাদের এক্সামের জন্য। তো মোটামুটি এই কটা জেনে রাখলে আমাদের যথেষ্ট। ওকে, তো এই শেষ হয়ে গেল আমাদের এক্সোস্ফিয়ার। আচ্ছা, তো আমরা একদম বেসিক যে সমস্ত স্তরবিন্যাস ছিল সেই স্তরবিন্যাসগুলোকে অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এরপরে চলে যাবো আমরা বেশ কিছু অতিরিক্ত স্তরবিন্যাসে, যেগুলোকে বিশেষ গঠনগত দিক থেকে ভাগ করা হয়েছে এবং এই কয়েকটা স্তরের নাম যা আমরা জেনে নেব। একটা হচ্ছে ওজোনোস্ফিয়ার, তারপরে হচ্ছে আয়নোস্ফিয়ার, তারপরে রয়েছে কি ম্যাগনেটোস্ফিয়ার। তো এই স্তরগুলো সম্পর্কে আমরা একটু একটু করে জেনে নেব। ওকে, তো চলে আসছে আমাদের নেক্সট স্তর ওজোনোস্ফিয়ার। তাহলে আমাদের এখন যে স্তর সম্পর্কে আলোচনা হবে তাকে বলা হচ্ছে কি ওজোনোস্ফিয়ার। তো এই ওজোনোস্ফিয়ার কি বা ওজোনোস্ফিয়ার কোথায় অবস্থিত বা এই ওজোনোস্ফিয়ারে কি জাতীয় গঠনগত দিক থেকে বৈশিষ্ট্যটাই বা কি, কেন এই নতুন বা স্পেশাল টাইপ অফ স্তরবিন্যাস এখানে রাখা হলো, তো এই সম্পর্কে এবার আমরা আলোচনায় আসছি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল ওজোনোস্ফিয়ারের উপস্থিতিটা কোথায়? ওজোনোস্ফিয়ারের উপস্থিতি প্রধানত আমরা কি করি, ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 40 থেকে 50 কিলোমিটার উপরে, ভূপৃষ্ঠ থেকে 40 থেকে 50 কিলোমিটার এই যে রেঞ্জ, এইখানেই আমরা প্রধানত ওজোনোস্ফিয়ারকে উচ্চতাটা ধরি। ঠিক আছে, তো এর প্রধান যদি অঞ্চল বলা হয় সেটাকে আমরা বলে থাকি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের শেষের অঞ্চল, স্ট্র্যাটোস্ফিয়ারের শেষের অঞ্চল থেকে শুরু করে, স্ট্র্যাটোস্ফিয়ারের শেষের অঞ্চল থেকে শুরু করে স্ট্র্যাটোস্ফিয়ারের নেক্সট স্তর মেসোস্ফিয়ারের প্রথম দিকের অংশ পর্যন্ত এই স্তর বিস্তৃত। তাহলে কি কি হলো, ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 থেকে 50 কিলোমিটার, এটা হচ্ছে রেঞ্জ আমরা ধরে থাকি। আর ভূপৃষ্ঠের উপরে এটা স্ট্র্যাটোস্ফিয়ারের শেষের অঞ্চল থেকে মেসোস্ফিয়ারের দিকের প্রথম অংশ। ঠিক আছে, মেসোস্ফিয়ারের প্রথম দিকের অংশ এইখানে হচ্ছে কিন্তু আমাদের ওজোনোস্ফিয়ার অঞ্চল। আমরা যখন দেখিয়েছিলাম যে আমাদের যে লেয়ার, এটা ভূপৃষ্ঠ, তারপরে ট্রোপোপোজ বা ট্রোপোস্ফিয়ার, তারপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে যে মেসোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের যে কাট অফ অঞ্চল বা স্ট্র্যাটোপোজ যে জায়গাটা, এই জায়গাতেই কিন্তু আমাদের ওজোনোস্ফিয়ার বর্তমান। ঠিক আছে, তো এই ওজোনোস্ফিয়ার কেন এসেছে বা ওজোনোস্ফিয়ার কোথা থেকে এলো বা কেন এর নাম এইরকম? ওজোনোস্ফিয়ারের নাম প্রথমত কিন্তু ওজোন গ্যাসের জন্য। ওজোনোস্ফিয়ারের নাম কি? ওজোন গ্যাসের জন্য। এখানে ওজোন গ্যাস বর্তমান, তাই এর নাম কি ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, এতে সর্বাধিক পরিমাণে ওজোন গ্যাস কিন্তু এই অঞ্চলে বর্তমান। ঠিক আছে, তো 3 নম্বরে আমরা যে পয়েন্টে আসবো কি না, 40 থেকে 50 কিমিতে উচ্চতা বলা হয়েছে, কিন্তু 30 কিমি উচ্চতায় এই গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি থাকে, বেশি হয়। এই ঘনত্ব ডবসন একক, যাকে আমরা ডিইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, ডবসন এককে মাপা হয়, ঠিক আছে, তাহলে কি হলো, মোটামুটি ওজোনোস্ফিয়ারের আমরা হাইট 40 থেকে 50 কিলোমিটার বলে দিচ্ছি। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের শেষের অঞ্চল থেকে
আমাদের মেসোস্ফিয়ারের প্রথম দিকের অংশ পর্যন্ত আমাদের ওজোনোস্ফিয়ার বর্তমান। আর 30 কিমি উচ্চতায় এই গ্যাসের ঘনত্ব সবথেকে বেশি থাকে। আর এই ঘনত্ব কি দিয়ে মাপা হয়? এই ঘনত্ব মাপা হয় ডবসন এককে, ঠিক আছে? এই ঘনত্ব মাপা হয় কি? ডবসন এককে। নেক্সট পয়েন্ট আমরা কি বলতে পারি? এই অঞ্চলের উষ্ণতা প্রায় 76 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। উষ্ণতা কত? 76 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। এই অঞ্চলের উষ্ণতা 76 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। কেন এত বেশি উষ্ণতা? যেটা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে, যেখানে স্ট্র্যাটোপোজ অঞ্চলে আমরা বলেছিলাম যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি ফারেনহাইট, সেখানে ওজোনোস্ফিয়ার অঞ্চলে উষ্ণতা 76 ডিগ্রি সেলসিয়াস কেন হয় সেই কারণ সম্পর্কে আমরা আসবো। আচ্ছা, সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি খুব ইম্পর্টেন্ট। সূর্য থেকে আসা বা আগত অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় এই ওজোনোস্ফিয়ার। পৌঁছাতে বাধা দেয় এই স্তর। ওকে, তাহলে কি হলো? ভূপৃষ্ঠ থেকে 40-50 কিমি উচ্চতা হলো স্ট্র্যাটোস্ফিয়ারের শেষের অঞ্চল থেকে মেসোস্ফিয়ারের প্রথম দিক পর্যন্ত এই অঞ্চল বিস্তৃত। 30 কিমি উচ্চতায় এই গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি। এই গ্যাস মানে কি? 30 কিমি উচ্চতায় ওজোন গ্যাস, ঠিক আছে? যেহেতু এটা ওজোনোস্ফিয়ার, এটা ওজোন গ্যাসের ঘনত্ব সবথেকে বেশি থাকে। এই ঘনত্ব ডবসন এককে মাপা হয়। সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে বাধা দেয় এই স্তর, ঠিক আছে? আর এই স্ট্র্যাটোস্ফিয়ারের শেষের অঞ্চল মেসোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত। এটা কি? ওজোন গ্যাসের যে লেয়ারটা থাকে সেই লেয়ারটার কথাই এখানে কিন্তু বলা হয়েছে। ওকে, তাহলে এই হলো মোটামুটি আকারে ওজোনোস্ফিয়ারের বর্ণনা। তো আমরা ওজোনোস্ফিয়ার সম্পর্কে জানলাম, একটি বিশেষ গঠন সম্পর্কিত স্তর এটি। ওজোনোস্ফিয়ারের বৈশিষ্ট্য, ওজোনোস্ফিয়ার কেন এর নাম ওজোনোস্ফিয়ার হয়েছে সেই সম্পর্কে আমরা জানলাম। বেশ কিছু শর্ট টাইপ অফ কোশ্চেন এখান থেকে আসতে পারে, আর লং কোশ্চেন যদি আসে তার জন্য আমরা নোটস প্রিপেয়ার করে তোমাদের দিয়ে দিয়েছি। তো তোমরা দরকার হলে এখান থেকে পজ করে এদিকে তুলে নিতে পারো। যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমাদের কমেন্টসে জানাও। আচ্ছা, তো এরপরে আমাদের কি কি আসছে? এরপরে আমাদের আসছে ওজোনোস্ফিয়ারের সৃষ্টি কিভাবে হচ্ছে, ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হচ্ছে, বা ওজোনোস্ফিয়ার ধ্বংস কিভাবে হচ্ছে, সেই ধ্বংসের প্রভাব মানব সভ্যতার উপরে কিভাবে পড়তে পারে, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এগুলো সম্পর্কেও আমরা আস্তে আস্তে জানতে থাকবো। কিন্তু সেটা এই ভিডিওতে না, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তোমরা ক্লাস করছো। আশা করি আজকে ক্লাসটা আমরা বেশি এগোবো না। তো এখানেই আমাদের ক্লাসটা আজকে শেষ হলো। আবার অন্য একদিন চলে আসবো তোমাদের সঙ্গে বাকি পর্বটি নিয়ে। আজকের মতো এখানেই গুড বাই, থ্যাংক ইউ।